ছোট্ট এই বনটির নাম ইচ্ছামতি। বনটি ছোট হলেও বনটির কোল ঘেঁষে বয়ে গেছে ছোট্ট নদী ফুলকুমারী। বনের পাখিরা এক বন থেকে আরেক বনে যাওয়ার মাধ্যম ছিল একমাত্র এই নদীটি। তাই খেয়া পারাপারের জন্য সারা দিন কোনো না কোনো নৌকা থাকতই। পাখিরা নৌকার মাধ্যমে এক বন থেকে আরেক বনে ব্যবসা করত, বাজার করত। সারা দিন নদীতে নৌকা থাকলেও রাতে ঘাটে নৌকা পাওয়া খুবই দুষ্কর। ধর ধর, এই জন্য শহর থেকে এলে আমি তাড়াতাড়ি রওনা দেই। বাসটা খারাপ হওয়ার আর সময় পেল না। এখন আমি এত রাতে নৌকা পাবো কি করে? সারা রাত মনে হয় আমার নদীর ঘাটে কাটিয়ে দিতে হবে। কবুতর একরাশ হতাশা নিয়ে নদীর পাড়ে এসে অবাক হয়ে যায়, কারণ অবাক করা কাণ্ড, নদীর ঘাটে আগে থেকেই এক অদ্ভুত নীল পাখি নৌকা নিয়ে বসেছিল। পাখিটির শরীর ছিল জীর্ণ শীর্ণ, দেখে মনে হচ্ছিল কতকাল থেকে দুশ্চিন্তায় ভুগছে। কি দাদা, যাবে নাকি ওই পারে? আসুন, আমি তো নদী পারাপারের জন্যই বসে আছি। এ মানে, এত রাতে নদীতে এই ছোট্ট নৌকা? আমি তো ভেবেছিলাম এত রাতে কোনো নৌকাই পাবো না। কি অবাক করা কাণ্ড! আসলে আমি খুব গরিব পাখি, অন্য বন থেকে এই বনে এসে নৌকা চালাই। দিনের বেলা অন্য পাখিদের কারণে নৌকা চালাতে পারি না, তাই রাতের বেলাতেই আসি। হয়েছে হয়েছে, বুঝেছি। এবার আমাকে ওই পারে নিয়ে যাও তো। কবুতর নৌকায় ওঠার পর ছোট্ট নৌকা হালকা বাতাসে দুলতে দুলতে অন্য পাড়ের দিকে যেতে থাকে। কিন্তু মাঝ নদীতে এসে ঘটে যায় এক বিপত্তি। কে কি? নৌকা এত দুলছে কেন? কোনো তো ঝড়ও আসেনি। কি? আমি কি ভাত দিবে না? আমার তো স্কুলে যেতে হবে নাকি? সে কি, এত সকালে তোর কিসের স্কুল শুনি? ইমা, তুমি কি না গত রাতে বললাম আজ থেকে আমার মর্নিং স্কুল হয়েছে? তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে? এই রে, সত্যি তো আমি ভুলে গেছি। তাহলে তোকে এখন কি খেতে দেই? ঘরে তো কিছুই নেই। দাঁড়া, আমি তোর সুখী মাসের কাছে যাই, দেখি তোর সুখী মাসের কাছে কিছু পাই কিনা। এ কি সুখী দিদি, তুমি এভাবে বসে আছো কেন? রাতে কি ঘুমাওনি নাকি? তোমার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। কি আর বলবো রে টুনি, তোর কবুতর দাদা সেই সকালে শহর থেকে রওনা দিয়েছে, কিন্তু এখনো আসেনি। ও তো এমনটা কখনো করে না। চিন্তা করো না দিদি, দেখবে ঠিক চলে আসবে। এত ভেবো না তো। টুনি খাবার নেচিয়ে উল্টো সুখীকে সান্ত্বনা দিয়ে বাড়িতে চলে আসে আর টুনটুনকে ঝটপট নাস্তা বানিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দেয়। এভাবেই দিন কাটতে থাকে। তুমি কি দিদি ভাই কল দিয়েছে? ফোনটা বাজছে তো, এসো কথা বলে যাও। এই তো মা, এসেছি। নিশ্চয় তোর দিদি ভাইয়ের শরীরের খারাপ অবস্থার জন্য ফোন দিয়েছে। হ্যালো মা। হ্যাঁ বলো। মা টুনি, আমি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি। ওই ওষুধি পাতাটার রস খেতে পারলে বড্ড ভালো হতো। তুই আমার কাছে দ্রুত চলে আসিস, কেমন? তুমি চিন্তা করো না মা, আমি 2-3 দিনের মাঝে যেভাবে হোক পাতাটা খুঁজে বের করে যাব। এবার রাখি কেমন? নিজের খেয়াল রেখো। টুনি মায়ের সাথে কথা শেষ করে। টুনির মা মিনু নদীর ওপারে বাস করে। টুনি তার মাকে অনেকবার তার নিজের সাথে থাকার জন্য জেদ করলেও মিনু বৃদ্ধা স্বামীর ভিটামাটি ছেড়ে কিছুতেই আসতে রাজি হয় না। তাই টুনিও আর তেমন জেদ করেনি মায়ের সাথে। ইগল দাদা, ভেবেছিলাম আজ বেশি কিছু চুরি করতে পারবো না, তাই তো আমাদের নৌকাটাও নিয়ে আসিনি। তাহলে আবার এতগুলো জিনিসপত্র কিভাবে নিয়ে যাব বলো তো শুনি? সেটাই তো আমিও ভাবছি রে কালু, যে করেই হোক আজ এতগুলো জিনিস নদীর ওপারে আমাদের নিয়ে যেতেই হবে। বনের পাখিরা বুঝতে পারলে যে আমাদের রক্ষে নেই। আর চিন্তা করতে হবে না দাদা, ওই দেখো একটা পাখি নৌকা নিয়ে এদিকেই আসছে। দেখে তো মনে হচ্ছে আমাদের চেনে না। চলো উঠে পড়ি। এই পাখি, আমাদের ওপারে নিয়ে যা তো। চলুন দাদা।
কিরে, নৌকা কি জোরে চালাতে পারিস না নাকি? এমনিতেই তোর ছোট নৌকায় আমাদের জায়গাই হচ্ছে না। ঈগলের কথায় পাখিটি হাসতে থাকে, আর যেই না মাঝ নদীতে নৌকা আসে অমনি নৌকা সবাইকে নিয়ে ডুবে যায়, আর চারদিকে হাসির শব্দ আসে। এভাবেই প্রতিদিন রাতে কোনো না কোনো পাখি ওই নৌকায় চড়ে পানির তলদেশে চলে যেত, আর যার কারণে বনে দিন দিন পাখির সংখ্যা কমতে থাকতো। কিন্তু বনবাসীরা কিছুতেই বুঝতে পারে না যে তাদের সাথে এমন রহস্য হওয়ার কারণ কি। তুমি ভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? পারলো মারি, তোর দিদিমা ভীষণ অসুস্থ। তোর মাসি ফোন করে এক্ষুনি আমাকে জানালো। তুই বাড়িতেই থাক মা, আমি তোর দিদিমার কাছে যাচ্ছি, কেমন? তুমি এই এত রাতে নৌকা কোথায় পাবে? এমনিতেও তো জঙ্গলে দিন দিন পাখি কমে যাচ্ছে। যদি তোমার কোনো বিপদ হয়, না না মা, তুমি কাল সকালে যেও, আজ রাতে তোমার যেতে হবে না। না রে মা, দরকার পড়লে আমি আজকে উড়ে যাব নদী পার হয়ে, কিন্তু আজকে আমাকে যেতেই হবে। তুই দেখবি আমার কিছুই হবে না, সৃষ্টিকর্তা আমার পাশে আছে। তুই থাক রে মা, কেমন? টুনি মেয়েকে বাড়িতে ভালোভাবে রেখে সেই গভীর রাতেই নদীর পাড়ে যায়, আর গিয়েই টুনির মুখ খুশিতে ভরে ওঠে, আর কিছুটা অবাকও হয়ে যায়। এ কি দাদা, তুমি এত রাতে নদীর পাড়ে নৌকা নিয়েছে? তোমাকে তো আগে কখনো দেখিনি। আমি তো ভেবেছিলাম ঘাটে কোনো নৌকাই নেই। কাকে পারাপার করবে এই এত রাতে? কেন, তোকে? মানে? ও কিছু না, এসো আমার নৌকায় এসো, আমি তোমায় পৌঁছে দেই। টুনি তাড়াহুড়োর কারণে আর কিছু না ভেবে নৌকায় উঠে বসে আর নৌকা চালাতে থাকে। খুব তাড়াহুড়ো বুঝি? হ্যাঁ দাদা। কিন্তু আজকে তো যেতে পারবি না। মানে? টুনি চোখ খুলে নিজেকে একটা অন্য রাজ্যে আবিষ্কার করে। সেখানে সবকিছু শুনশান ছিল, কোনো পাখির কোলাহল ছিল না। টুনির পাশেই হারিয়ে যাওয়া সব পাখি বন্দী ছিল। এ কি, আমি কোথায় চলে এলাম? আর ওরা সবাই এভাবে বন্দী হয়ে আছে কেন? পাখি, তুমি কিছু বলছো না কেন? কে তুমি? এত রহস্য কেন তোমার মাঝে? চুপচাপ চল আমার সাথে। বাবা, তুমি এসেছো? আমি আর পাচ্ছি না বাবা, আমার ভীষণ কষ্ট হচ্ছে বাবা। এ হলো আমার একমাত্র মা মরা মেয়ে। আমরা মায়াবী রাজ্যের পাখি। আমার মেয়ে ভীষণ অসুস্থ, ওকে আমি আমার মায়াবী শক্তি দিয়ে সুস্থ করতে পারছি না, তাই তো তোদের ধরে আনি। তোরা যদি বাকি পাখিদের মতো আমার মেয়েকে সুস্থ করতে না পারিস, তাহলে তোকেও বন্দি করব। বল, পারবি সুস্থ করতে আমার মেয়েকে? পারবি? আমার মেয়ে না হাসলে আমি তোদের সবার হাসি কেড়ে নিব। তুমি তোমার মেয়েকে বাঁচানোর জন্য যা করছো তা অন্যায়। তবু আমি তোমার মেয়েকে সুস্থ করার চেষ্টা করব। আগে রাজুটা ঘুরে দেখি কোনো ঔষধি পাতা পাই কিনা। আচ্ছা ঠিক আছে, তবে কোনো ছলনা নয়, কারণ আমার ইচ্ছা ছাড়া কেউ পালাতে পারবি না। পাখিটির কথা শুনে টুনি আশেপাশে হাঁটতে থাকে, আর এমন সময় বাগানে টুনির চোখ যায়, আর টুনি সেখানে হিজল পাতা দেখতে পায়। আরে, এই তো হিজল পাতা। বদ্যি বুড়ি আমাকে একদিন দেখিয়ে বলেছিল এই পাতা দিয়ে সব রোগের চিকিৎসা হয়। আমি বরং এই পাতা ওই ছানাকে খাওয়াই, আর কিছু পাতা নিয়ে যাই মাকে খাওয়াবো। এরপর টুনি সেই হিজল পাতা নিয়ে ছানাটির কাছে আসে আর পাখিকে সবটা খুলে বলে। আর পাতাটি রস করে ছানাটিকে খাওয়াতেই ছানাটি সুস্থ হয়ে যায়। বাবা, বাবা, আমার একদম সুস্থ লাগছে। আমি মনে হয় এখন হাঁটতে পারবো বাবা। এই তো আমার মেয়ে এসেছে। সব তোমার জন্য হয়েছে টুনি, তুমি আমাকে ক্ষমা করো। আমি আমার মেয়ের শোকে বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছিলাম। এবার আমি তোমাদের সবাইকে মুক্ত করে বনে পাঠাচ্ছি। এরপর পাখিটি মন্ত্র পড়তেই সব পাখিরা মুক্ত হয়ে একটি বড় নৌকা দেখতে পায়। এই তো আমরা মুক্ত হয়েছি। হ্যাঁ দাদা, সবচেয়ে ভালোই ভালো মিটেছে।
এটাই অনেক। এবার তোমরা আমার নদীর ওপারে রেখে এসো। আমার মাকে ঔষধি পাতাটা দ্রুত খাওয়াতে হবে। শুনুন শুনুন শুনুন, আমাদের রানীমার নদী পারাপারের জন্য নৌকা প্রয়োজন। তাই আগামীকাল যে রানীমাকে সব থেকে আকর্ষণীয় নৌকা বানিয়ে দিতে পারবে তাকে একটা মণিঘর দিয়ে পুরস্কৃত করা হবে। শুনুন শুনুন শুনুন। ও মাগো মণিঘর, এই জঙ্গলে আমার মতো নৌকা কেউ বানাতে পারবে না, তাই কালকে আমি পাবো সেই মণিঘর। যাই, নৌকা বানানোর কাজ শুরু করে দেই। কি ব্যাপার বানর দাদা, হাঁস কিনবে নাকি মুরগি? না রে ইঁদুর, হাঁস মুরগি কেনার সামর্থ্য আমার নেই, তবে আমার হাঁস মুরগির কিছু পাখা লাগবে। তুই তো রোজ অনেক পাখা ফেলে দিস, আমাকে যদি কিছু পাখা দিতিস তাহলে আমার খুব উপকার হতো রে। আচ্ছা ঠিক আছে বানর দাদা, ওই যে ডাস্টবিনটা দেখতে পাচ্ছ, সব পাখা ওখানে ফেলা হয়েছে। তোমার যত পাখা লাগবে তুমি নিয়ে যাও বানর দাদা। এরপর বানর পুরো ডাস্টবিনটার পাখা নিয়ে চলে যায়। কি ব্যাপার, এগুলো ডাস্টবিনে করে কি নিয়ে এসেছ? এতগুলো পাখা দিয়ে তুমি কি করবে বলো তো? না বউ না, এর রহস্য আগেই তোমাকে বলবো না, শুধু দেখে যাও আমি এই বনের পাখা দিয়ে কি করি। আমার নৌকা বানানো শেষ, এখন একটু বনটা ঘুরে আসি আর দেখি আমার থেকে কেউ ভালো নৌকা বানাতে পারে কিনা। এরপর খরগোশ সবার বাড়িতে গিয়ে নৌকা বানানোর খোঁজ নিতে থাকে, আর এভাবে ঘুরতে ঘুরতে রাত হয়ে যায়। এরপর সে বানরের বাড়ির সামনে চলে আসে। সবাই হয়তো সাধারণ নৌকা বানিয়েছে, কিন্তু আমি অতি বুদ্ধি আর পরিশ্রম করে উড়ন্ত নৌকা বানিয়েছি, তাই কালকের মণিঘরটা পুরস্কার হিসেবে আমি পাবো, আর সেই ঘর আমি আমার বউকে উপহার দেব। দুর্ভাগ্যের কারণে বউটাকে ভালো কিছু কখনো উপহার দিতে পারিনি, তবে কালকে ঠিক আমি বউকে খুশি করব। যাই, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ি। এরপর বানর ঘুমাতে চলে যায়, আর এদিকে খরগোশ আড়াল থেকে বানরের সমস্ত কথা শুনতে পায়। তার মানে এই বানর দাদা আমাকে মণিঘরটা পেতে দিবে না, কিন্তু যে কোনো উপায়ে ওই মণিঘরটা আমার চাই চাই। এরপর খরগোশ তার বাড়িতে চলে যায়, আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। তার মানে পুরো বন জুড়ে তোরা দুজন নৌকা বানিয়েছিস? না রানীমা, খরগোশও নৌকা বানিয়েছে, আর কোনো বিপদের কারণে হয়তো এখানে পৌঁছতে দেরি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আর কিছুক্ষণ খরগোশের জন্য অপেক্ষা করি, তারপর বিজয়ীকে ঘোষণা করব। একই খরগোশ, তুই তীর ছুঁড়ে আমাকে নৌকা থেকে ফেলে দিলি কেন? তোমার এই নৌকাটা বেশ ভালো হয়েছে বানর দাদা, তাই এই নৌকাটা আমার চাই চাই, এবার এই মণিঘর আমার। এরপর খরগোশ বানরকে অজ্ঞান করে উড়ন্ত নৌকায় তোলে, আর উড়ন্ত নৌকা নিয়ে নদীর ওপরে চলে যায়, আর উপর থেকে বানরকে নদীর পানিতে ফেলে দেয়। এরপর ময়ূরী রানীর রাজ্যে চলে আসে, আর খরগোশকে উড়ন্ত নৌকায় আসতে দেখে সবাই অবাক হয়ে যায়। আরে আমি কি দেখলাম, খরগোশ এই নৌকা তুই বানিয়েছিস? হ্যাঁ রানীমা, আমি বানিয়েছি। রাত জেগে আমি অনেক পরিশ্রম করে আপনার জন্য বানিয়েছি। আপনার পছন্দ হয়েছে তো রানীমা? খুব পছন্দ হয়েছে রে। শোন তোরা, আজকের বিজয়ী খরগোশ, তাই খরগোশ পেয়ে যাবে মণিঘর। এ কি, আজ আবার এই হাড়িতে করে কি নিয়ে এসেছো? মানে আজ আমি নিশ্চিত এই হাড়িতে অনেকগুলো গুপ্তধন আছে, তাই আমি আগে ঢাকনাটা না সরিয়ে তোমার কাছে নিয়ে এসেছি। তুমি বরং হাড়ির গুপ্তধনগুলো দেখে নাও। এরপর টিয়া খুশি হয়ে যেই না হাড়ির ঢাকনা খুলে, তখনই হাড়ির ভেতর থেকে অনেকগুলো মৌমাছি বের হয়ে আসে। ওরে মারি, ওরে বাবারে, মেরে ফেললো! মৌমাছিগুলো আমাকে মেরে ফেললো! ওরে বাচ্চা, তুই ইচ্ছে করে আমাকে মেরে ফেলতে চাইছিস তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ওরে বাবারে, আর একটু হলে বউয়ের হাতে নির্ঘাত প্রাণটা চলে যেত। ধুর বাবা, আমি কি জানতাম নাকি ওই হাড়িতে মৌমাছি থাকবে? আমি তো ভেবেছিলাম গুপ্তধনের হাড়ি, তবে আজ হোক কাল হোক একটা গুপ্তধনের হাড়ি আমি ঠিক খুঁজে পাবো। ফলের গাছকে বৃদ্ধা বানিয়ে দেয়ার মন্ত্র, ইরিং বিরিং তিরিং চা, ফলের গাছ বৃদ্ধা হয়ে যা। নৌকা ভেঙে ফেলার মন্ত্র, আরে বাহ, এর ভেতরের পাতায় নিশ্চয়ই গুপ্তধনের ঠিকানা লেখা আছে। এই পাতাগুলো আমি নৌকায় বসে হাওয়া খেতে খেতে পড়বো, কিন্তু পেটে তো অনেক খিদে পেয়েছে। এই গাছ, ওই আপেলটা নিচে ফেলে দে, আমার খুব খিদে পেয়েছে, তাই এই আপেলটা আমি খাবো। একটি মাত্র ফল আমার,
যেটা আমার সৌন্দর্য। এই জন্যই এই ফল আমি তোমায় দিতে ব্যর্থ। কি আমাকে ফিরিয়ে দিচ্ছিস? তবে দেখ, এক্ষুনি আমি তোকে বৃদ্ধা গাছ বানিয়ে দিব। আর বৃদ্ধা হলে তুই আর ফল দিতে পারবি না, আর তোর মালিক তোকে কেটে ফেলবে। এরপর তোতা মন্ত্র পড়ে আর আপেল গাছকে বৃদ্ধা গাছ বানিয়ে দেয়। এই টোনা আবার নৌকা রেখে কোথায় গেছে? ধুর, এই টোনার জন্য আমার সব প্ল্যান ভেস্তে গেল। তাই এক্ষুনি আমি এই নৌকাটা ভেঙে ফেলবো। ইরিং বিরিং তিরিং চা, এক্ষুনি নৌকাটা ভেঙে যা। এরপর তোতা টোনার নৌকাটা ভেঙে দিয়ে সেখানে দাঁড়িয়ে বই পড়তে থাকে। আমি কি দেখছি? নদীতে তো একটা বানর ভেসে আসছে। টুনি সব সময় বলে নিজের কথা ছেড়ে অন্যের বিপদে সাহায্য করতে হয়। যাই, বানরকে ওপরে তুলে নিয়ে আসি। আরে, এই তো বানরটা এখনো বেঁচে আছে। কে তুমি? আর আমি এখানে কি করছে? তুমি নদীর পানিতে ভেসে আসছিলে আর আমি তোমাকে বাঁচিয়েছি। এখন বলো তো, তুমি নদীতে অজ্ঞান হয়েছিলে কেন? তার মানে ওই বজ্জাত খরগোশ আমাকে অজ্ঞান করে নদীতে ফেলে দিয়েছে। ওকে আমি ছাড়বো না। সত্য একদিন সবার সামনে আসবেই। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না বানর। সব খুলে বলো তো আমায়। এরপর বানর টোনাকে সব ঘটনা খুলে বলে। সব কথাই তো শুনলাম, কিন্তু রানীকে সত্যটা জানানোর জন্য তোমাকে আগে উপযুক্ত প্রমাণ বের করতে হবে। তবে ভয় পেও না, সবাই বলে আমার বউ অনেক বুদ্ধিমতী। টুনি বুদ্ধি করে ঠিক তোমাকে সত্য প্রমাণের একটা উপায় বলে দিবে। এরপর টোনা বানরকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে চলে যায়। হাপুস হুপুস রিং ফাট, জাদুকরি পেতনি আমার সামনে চলে আয় ফটাফট। এই তো জাদুকরি পেতনি এসেছে। আমি এখন এর কাছ থেকে অনেক গুপ্তধন নিব আর এক নিমিষেই ধনী হয়ে যাব। তাই নাকি রে? ভুল ভুল, তুই আমাকে ডেকে ভুল করেছিস। আমি মোটেও কারো উপকার করি না, বরং আমাকে ডাকলে তাকে জাদু করে চিরতরে পাথরের মূর্তি বানিয়ে দেই। ওরে বাবা রে, তার মানে তুই আমাকে গুপ্তধন না দিয়ে চিরতরে পাথর বানিয়ে দিবি? না না, আমি পরিশ্রম করেই রোজগার করব, তবু আর কখনো গুপ্তধনের আশা করব না। ছেড়ে দে আমাকে পেতনি, ছেড়ে দে। না 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 না, আমার এতদিনের নিয়ম ভেঙে যেতে পারে না। এক্ষুনি আমি তোকে পাথরের মূর্তি বানিয়ে দেব। এরপর পেতনি যেই না তোতার দিকে জাদু শক্তি প্রয়োগ করতে যাবে, ঠিক তখনই সেখানে টুনি চলে আসে। আমাকে পেতনির হাত থেকে বাঁচারে টুনি, তা না হলে এই পেতনি আমাকে মূর্তি বানিয়ে রাখবে। ভয় পেও না তোতা দাদা, ওই পেতনি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তাই নাকি? তাকে আমাকে আটকাবে শুনি? তুই তুই তো একটা পুচকে পাখি। আমি পাখি হলেও আমার অনেক শক্তি। যেমন ধরো, আমি চাইলেই এই কলসিতে ঢুকে আবার বের হতে পারবো, কিন্তু তুমি তো সেটা পারবে না। কে বলেছে আমি পারবো না? তুই কলসিটা মাটিতে রাখ, তারপর দেখ আমি কলসিতে ঢুকে বের হতে পারি কিনা। আর কোনো ভয় নেই তোতা দাদা, আমি বুদ্ধি করে পেতনিকে বন্দি করে দিয়েছি। এই, তোকে আমি ছাড়বো না। একবার শুধু ঢাকনাটা খুলে দে। আমাকে বোকা বানানো ছাড়বো না, তোকে ছাড়বো না। দেখলে তো আমার টুনির বুদ্ধি। এসো বানর, আমরা টুনিকে তোমার সাথে অন্যায়ের কথা খুলে বলি। এরপর টোনা ও বানর টুনির কাছে চলে যায় আর টুনিকে বানরের সব কথা খুলে বলে। সত্য কখনো চাপা থাকে না, তাই ওই খরগোশ ঠিক তার অন্যায়ের শাস্তি পাবে। কিন্তু টুনি, তুমি ঠিক সময় এসে তোতাকে বাঁচালে কিভাবে? আমি তো কলসিতে পানি নিতে নদীতে যাচ্ছিলাম, আর যাওয়ার সময় তোতা দাদাকে পেতনির কবলে পড়তে দেখতে পাই। তারপর তোতা দাদাকে বাঁচাতে চলে আসি। চলো টোনা, এক্ষুনি আমাদের বানরের জঙ্গলে যেতে হবে।
এরপর টোনা ও টুনি বানরকে নিয়ে জঙ্গলে চলে আসে আর রাত হতেই টোনা ও টুনি খরগোশের ঘরে চলে যায়। কে এখানে? কে আমার চোখে টর্চ লাইট জ্বালিয়েছে রে? টর্চ না রে খরগোশ, এটা তোর চোখ অন্ধ হওয়ার যন্ত্র। তুই সবাইকে মিথ্যে বলে রানীমার থেকে মণিঘর নিয়েছিস। তুই বানরকে ঠকিয়েছিস, তাই আমরা তোকে পাপের শাস্তি দিতে এসেছি। একে কারা তোমরা? আর তোমরা সত্যিটা জানলে কি করে? না না, তোমরা আমাকে অন্ধ বানিয়ে দিও না। ছেড়ে দিব, তবে রানীমার সামনে তোকে সব সত্য কথা স্বীকার করতে হবে। বল, রাজি তো? হ্যাঁ হ্যাঁ, আমি মণিঘর চাই না, আমার চোখও আমি হারাতে চাই না। সব সত্যি কথা আমি কালকে গিয়ে রানীমাকে বলবো। এরপর টোনা ও টুনি সেখান থেকে চলে যায় আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। আর পরের দিন খরগোশ ময়ূরী রানীর কাছে সব সত্যি কথা স্বীকার করে। নিজের তো স্বীকার করে, তোকে 2 বছরের জন্য অন্ধকুটিরিতে বন্দী করার নির্দেশ দিলাম, আর বানরকে ওর মণিঘর বুঝিয়ে দিলাম। অন্যের উপকার করে যারা, তারা নিতান্তই ভালো কাজ করে। তোমাদের ভালো কাজের জন্য আমি তোমাদের 100টা স্বর্ণমুদ্রা দিলাম। তোমাদেরকে অনেক ধন্যবাদ টনি, তোমাদের জন্য আমরা ন্যায্য বিচার পেয়েছি। তোমাদের এই উপকারের কথা আমরা কখনো ভুলবো না। এরপর টোনা ও টুনি তাদের বাড়ির উদ্দেশ্যে চলে যায়। এদিকে বানর ও বানরের বউ সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, ভালো কাজের ফল সব সময় ভালোই হয়, আর সত্য কখনো চাপা থাকে না। তাই অন্যায় করার আগে শাস্তির কথা চিন্তা করা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।